কলকাতা ক্রনিকলসের অরিজিনাল অডিও বুক সিরিজের আজকের গল্প তদন্ত। রোমাঞ্চকর গোয়েন্দা গল্পের ডালি নিয়েই আজকের নিবেদন কৌশিক গাঙ্গুলির তদন্ত। শুরু হচ্ছে আজকের গল্প তদন্ত। আমি ভৈরব চৌধুরী, লালবাজার পুলিশ স্টেশনে গোয়েন্দা বিভাগে সাব ইন্সপেক্টরের পদে কাজ করি। আমার সিনিয়র শ্রীমান সমরেশ বসুর বাড়িতে এক শীতের বিকেলে আড্ডা দিচ্ছিলাম। মাত্র 1 বছরে কলিগ থেকে দাদা ও ভাইয়ে পরিণত হলো। আমি ভৈরব চৌধুরী থেকে কখন যেন হয়ে গেলাম বোচো, আর সমরেশ বসু থেকে হয়ে গেলেন সৌম্যদা। আচ্ছা দাদা, কতদিন হলো কোনো ভালো কেসই আসছে না? সেই যে 6-7 মাস আগের সেই কালীঘাটের বাড়ির কেসটা, তারপর থেকে তো পুরো ডিপার্টমেন্টটা কেমন যেন ঠান্ডাই হয়ে গেছে। তা তুমি কি চাও ক্রাইম বেড়ে যাক? না, সেটা বলতে চাইনি। ক্রাইম কমেছে কোথায়? সেই তো ছিচকে চোর মধুমাতালের কাণ্ড তো লেগেই আছে। ছুঁচো মেরে হাত গন্ধ করতে হচ্ছে, এই আর কি। এটা অবশ্য ঠিক বলেছ। এইসব কেসে আর সেই মজা নেই, বলতে গেলে আর সেরম এক্সাইটমেন্টও নেই। ঘোর প্যাচ ছেড়ে সোজা রাস্তা ধরতে কার ভালো লাগে বলো? বাবু মশাই, কেস বড়ি হোনি চাইয়ে, লম্বি নেই। হ্যাঁ, সেটা একদম ঠিকই বলেছ। বোধহয় কালিদাই এসেছেন গরম গরম সিঙ্গারা নিয়ে। দাঁড়াও দাঁড়াও, আমি দরজা খুলছি। এই বলে আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলে আলোতে দেখতে পেলাম সাদা ধুতি গায়ে, নতুন সাদা গেঞ্জি পরা এক 21-22 বছরের এক যুবককে। চুলগুলো উস্কো খুস্কো আর গাল ভরা অনেক দিনের না কামানোর দাড়ি। আগন্তুক 2 হাত জোর করে বলল, নমস্কার, সমরেশ স্যার আছেন? উত্তরে আমি নমস্কার জানিয়ে বললাম, হ্যাঁ আছেন, ভেতরে আসুন। ভেতরে ঢুকে উনি সামনের সোফাতে বসে থাকা সৌম্যদাকে উদ্দেশ্য করে বললেন, স্যার নমস্কার, আমি প্রসেনজিৎ বসাক। গড়িয়াহাট মার্কেটে আমাদের একটা শাড়ির দোকান আছে, রাধা মাধব বস্ত্রালয়। আরে বসুন বসুন। কার্তিক দাকে হাঁক দিয়ে বলল, কার্তিক দা, 3 কাপ চা আনুন তো। থ্যাংক ইউ স্যার। কিন্তু আমি তো চা খেতে পারবো না। 7 দিন আগে আমার ঠাকুরদার ডেথ হয়েছে। ও, আই এম সরি, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। ইটস ওকে স্যার। ফল চলবে তো? থাক স্যার, আপনাকে ব্যস্ত হতে হবে না। এই না না, এমন কি করে হয়? আবার কার্তিক দাকে হাঁক দিয়ে বলল, এই কার্তিক দা, এই একটা প্লেটে কিছু ফল ধুয়ে কেটে নিয়ে আসো তো। আর আমার আর বোচোর জন্য 2 কাপ আদা দিয়ে দুধ চা নিয়ে আসো, কেমন? রান্নাঘর থেকে কার্তিক দা উত্তর দিল, আচ্ছা বাবা, এক্ষুনি আনছি। হ্যাঁ প্রসেনজিৎ বাবু, বলুন, আপনি ঠিক কি কি বলতে চাইছিলেন, এখন খুলে বলুন। সৌম্যদার কথা মাঝখানে কেটে আমি বললাম, রাধা মাধব বস্ত্রালয়? আচ্ছা, এই দোকানের মালিকের বাবা কিছুদিন আগেই তো মারা গেছেন না? পেপারে পড়ছিলাম। হ্যাঁ, ঠিকই পড়েছেন, তবে মালিকের বাবা নয়, স্বয়ং মালিক বীরেশ্বর বসাক। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, বীরেশ্বর বসাক, রাইট। এই তো আগের রবিবার ফটোর সাথে খবরটা ছিল। আচ্ছা, কত বয়স হয়েছিল ওনার? ওই 81 বছর। সৌম্যদাকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনার কাছে কিছু সময় আছে তো? তাহলে এই কথাগুলো একটু ডিটেলসে বলতাম আর কি। হ্যাঁ আপনি বলুন,
আজ আমার থানায় যাওয়ার নেই, আমার ডে অফ। হ্যাঁ, এখানে আসার আগে আমি থানাতেই গিয়েছিলাম। ওখান থেকে বললো যে আপনি আজকে আসেননি, আপনার আজকে ডে অফ। তাই রিকোয়েস্ট করাতে আপনার বাড়ির ঠিকানাটা দিল। আচ্ছা, তা এখানে আসার কারণটা কি জেনে নি? আমার ঠাকুরদার জন্ম হয়েছিল ওপার বাংলাতে, বরিশাল জেলায়, ওই কাঁথিপুর গ্রামে। ওনার বাবার একটি বড় সোনার দোকান ছিল। দোকানটা ছিল বাড়ির সাথে লাগোয়াই। ওই দোকান বন্ধ করার পর সব সোনা দানা, হিরে রত্ন দোকানের পিছন দরজা দিয়ে বের করে বাড়ির কর্তার ঘরে জার্মান শেফে রাখা হতো। তো ঠাকুরদার বয়স যখন 11 কিংবা 12 এক রাতে ওনাদের বাড়িতে ডাকাতরা হানা দেয়। পরিবারের সব সদস্যদের গুলি করে মেরে সেফ ভেঙে ক্যাশ অ্যান্ড জুয়েলারি নিয়ে চলে যায়। আর যাবার আগে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গোটা পরিবার শেষ হয়ে যায় সেই এক রাতে। এক মিনিট, ডিস্টার্ব করছি। আপনার ঠাকুরদা ঠিক কি করে বেঁচে গেলেন? ঠাকুরদাকে নিয়ে বাড়ির কাজের লোক নিশিরাম ওই বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় যখন ওই ডাকাতরা সেফটা ভাঙার চেষ্টা করছিল। তারপর নিশিরাম ঠাকুরদাকে নিয়ে কলকাতায় চলে আসেন। বেশ কিছুদিন ঠিক থাকার পর নিশিরামের কলেরা রোগ ধরা পড়ে। শরীর একেবারেই ভাঙতে বসে। এদিকে কোনো ইনকাম নেই, যেমন তেমন করে দিন কাটছিল তাদের দুজনের। নিশিরাম সেই যাত্রা আর টিকিয়ে উঠতে পারল না, শেষে সে দেহত্যাগ করল। এবার ঠাকুরদা কাজের খোঁজে বেরিয়ে পড়লেন। জানতে পারলেন যে বিহারে ওই কয়লা খনিতে লোক নেওয়া হচ্ছে, থাকা খাবারের ব্যবস্থা আছে, সঙ্গে 3 টাকা মাইনেও দেবে। তখনও দেশ ইন্ডিপেন্ডেন্ট হয়নি, তাই উনি এক ইংরেজ সিপাহীর সাথে দেখা করেন আর তার কাজের ইচ্ছা প্রকাশ করেন। তো ইংরেজ সিপাহী তাকে ওই ধর্মতলায় অবস্থিত লাল বিল্ডিং এ যেতে বলেন। তারপর ঠাকুরদাকে চাপিয়ে দেওয়া হলো সেই বিহারগামী একটা ট্রেনে, ওই বাকি লেবারদের সাথে আর কি। এরই মধ্যে কার্তিক দা আমাদের দুজনের জন্য 2 কাপ চা, 1 প্লেট বিস্কিট আর প্রসেনজিৎ বাবুর জন্য আলাদা একটা প্লেটে কিছু কাটা ফল আর তার সাথে বাদামের শরবত চায়ের টেবিলে রেখে চলে গেলেন। আর যাওয়ার সময় বলে গেলেন, বাবু এই নিন, আর কিছু লাগলে আমায় কইবেন। হ্যাঁ, এই নিন প্রসেনজিৎ বাবু, খেয়ে নিন। কাটা ফলটা বেশিক্ষণ উদলা রাখতে নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার ঠাকুরদা ওই কোল মাইনে খুব টাফ টাইম স্পেন্ড করেছে। সারাদিনের হাড় ভাঙা খাটুনি আর পর্যাপ্ত খাবার খেতে না পেরে শরীরটা একেবারে শুকিয়ে যেতে বসে। ওখানে কি করতেন উনি? হি ওয়াজ এ লেবার, খনিতে কয়লা খুঁড়তেন আর কি। ইট ওয়াজ এ ভেরি টাফ জব অ্যাট দ্যাট টাইম। নো মেশিনস ওয়ার দেয়ার। At there he found Ram Avtar as a friend. সেও ছিল তারই বয়সী, না ভুল বললাম, ওই 4-5 বছরের ছোট আর কি। সে বিহার থেকে বিলং করত। ওনাকে ওনার বাবা নিজেই বিক্রি করে দিয়েছিল এক ইংরেজের হাতে গরিবের ঠেলায়। তো 2 বন্ধুর ছিল প্রাণে প্রাণে মিল। এই করে 6-7 বছর কাটিয়ে দিল ঠাকুরদা ওখানে। ওই কয়লা খনিতে কাজ শুরু হতো সকাল 7টা থেকে আর শেষ হতো বিকেল 5টা নাগাদ। তারপর সব বন্ধ করে দেওয়া হতো। একদিন মাইন বন্ধ হয়ে যাবার অনেক পর রাম আফতার দেখল যে ঠাকুরদা ওদের দলের লোকের সাথে নেই। সবাইকে জিজ্ঞেস করা হলো, কিন্তু তার কোনো হদিশ পাওয়া গেল না। একটা চাঞ্চল্য ছড়িয়ে গেল গোটা এলাকাটায়। সবাই খুঁজতে আরম্ভ করলো ঠাকুরদাকে। এদিক ওদিক আবার বৃষ্টিও নেমেছে তেরে। খনির পাহারাদারকে জিজ্ঞেস করাতে সে বলল, हम तो ठीक से गिनती किए थे बाबू, कोई अंदर तो था नहीं। তো অত রাতে বৃষ্টির মধ্যে খনিতে যাওয়া বিশাল বিপদ হতে পারে জেনে ম্যানেজার বাবু কাউকে ভেতরে যাবার পারমিশন দেননি। তো ওই রাতটা ওইভাবেই কেটে যায়। সারা রাত বৃষ্টি হলো মুষলধারে। সকালেও বৃষ্টির তীব্রতা কমেনি। সবাই অপেক্ষা করতে লাগলো বৃষ্টিটা একটু কমুক আগে। রাম আফতার বারবার করে বিনতি করেই চলেছে ম্যানেজার বাবুকে, बाबूजी हमको जाने दीजिए अंदर, हम निकाल लाएंगे बीरे को वहां से।
बाबूजी एक बार जाने दीजिए, नहीं तो वो मर जाएगा अंदर। बाबूजी, बाबूजी दया कीजिए बाबूजी। কিন্তু ম্যানেজার জীবন প্রসাদ সাফ মানা করে দিল। इतनी बारिश में किसी को भी जाने नहीं दे सकता अंदर। जमीन धस सकती है, कुछ भी बुरा हो सकता है। चलो। সেই বৃষ্টি আরও হয়ে গেল 3-4 ঘন্টা, আর কাজ শুরু করা যাবে না জানান দিল ম্যানেজার মশাই। সবাই চলে গেল যে যার ঠিকানায়। রাম অবতার কিন্তু নড়ল না সেই জায়গা থেকে, গেটের কাছে চুপ করে বসে থাকলো। তার পুরো শরীর ভিজে গেছে বৃষ্টির জলে, তাও সে নড়ছে না ওইখান থেকে। একসময় ঠিক সুযোগ বুঝে পাহারাদারের চোখ এড়িয়ে ঢুকে পড়ল মাইনের ভেতরে, আর সঙ্গে ছিল একটা দড়ি আর 6 সেলের একটা টর্চ। অনেক খোঁজাখুঁজির পর শেষে পাওয়া গেল তার বন্ধুর খোঁজ। ঠাকুরদা নাকি তার পছন্দের একটা ঢিপির ওপর দেওয়ালের গায়ে পিঠ ঠেকিয়ে বসে বসে ঘুমুচ্ছে। অনেকবার ডাক দেওয়ার পর যখন সাড়া পাওয়া গেল না, তখন রাম আবতার ঠাকুরদার পাশে গিয়ে তার গায়ে হাত দিয়ে দেখল যে তার শরীর পুড়ে যাচ্ছে জ্বরে, আর তার বন্ধু জ্ঞান হারিয়েছে, আর সেই অবস্থায় ভুলভাল বকছিল। আমার আমার বেলচা, আমার বেলচা, বেলচা, আমার বেলচা। তারপর রাম আবতার ঠাকুরকে কাঁধে করে ওই কোল মাইন থেকে বের করে আনে। বাকি মজদুররা মিলে ওনাকে পাশের হাসপাতালে নিয়ে যায়। তো আরও 3-4 দিন লেগে যায় সুস্থ করে তুলতে। ঠাকুরদা সুস্থ তো হয়ে যায় ঠিকই, কিন্তু তার শরীরটা একেবারে ভেঙে যায়, বড্ড দুর্বল হয়ে যায় সেই সময়। তারপরেই তিনি ডিসাইড করেন যে ওখানে তিনি আর কাজ করবেন না। তাকে যখন প্রশ্ন করা হলো যে তিনি মাইনে কি করে আটকে পড়েছিলেন, তো উত্তরে উনি জানালেন যে উনি খনির উত্তর দিকটাতে কাজ করছিলেন। তো ঠিক সেই সময় ওই জায়গাটায় হঠাৎ করেই জল জমতে থাকে। সেটা উনি কাজের তালে হয়তো লক্ষ্য করেননি। যখন টের পেলেন তখন অনেক দেরি হয়ে গেছে। ওইখান থেকে যেভাবেই হোক তিনি যখন মাইনের মেইন ডোর অব্দি আসেন, এসে দেখেন যে মাইনের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে ওনাকে ছাড়াই, ভেতরে অন্য আর কেউ নেই। কয়েকবার দরজা পেটানোর পর যখন কেউ দরজা খোলেনি, তারপর উনি গিয়ে ওই ঢিপিটার ওপরে গিয়ে বসেন। তারপর আর কিছু মনে ছিল না ওনার। নিজের ডিসিশনটা তিনি তার বন্ধু রামুকে জানায়। রামু প্রথমে তো কষ্ট পায়, পরে তারপর ভেবে তাকে সাপোর্টই করেছিল। পরের দিন এই কথাটা ম্যানেজার বাবুকে গিয়ে বলেন। बाबूजी, हमसे और ना होगा। बहुत मुश्किल से जान बच पाई हमारी। काली माँ का आशीर्वाद ना रहता तो हम कब के मर गए होते। তো ম্যানেজার পরিস্থিতিটা বুঝতে পেরে বলল, ठीक है, जाओ और जाते वक्त अपना डिहरी के पैसे लेते जाना। लेकिन बचुआ, तुम अब करोगे का? जी बाबूजी, सोचा तो कुछ नहीं है अभी तक इस बारे में। सोच रहे कलकत्ता वापस जाएंगे, वहीं जाकर कुछ ना कुछ कर लेंगे। वैसे मालिक, एक बात बोलनी थी। बाबूजी, वो बेलचा हम रख सकते हैं क्या? बहुत लगाव हो गया है उससे। उस चीज के अलावा हमारा और कुछ नहीं है। ऐसे तो ले जा नहीं सकते हो। एक काम करो, 5 रुपए दे दो और ले जाओ। क्यों, ठीक है ना? हाँ जी ठीक है, ये लीजिए 5 रुपया। এই ঘটনার পর ঠাকুরদা নিজের বন্ধু এবং অন্যান্য মজদুরদের কাছ থেকে বিদায় নিয়ে কলকাতায় চলে আসেন। তার কিছুদিনের মধ্যেই ইন্ডিয়া ফ্রিডম অ্যাচিভ করে নেয়। তারপর ঠাকুরদা বোম্বাই চলে যায়, 1 বছর ওখানেই কাজ করেন। পরে যখন বাংলায় ফেরেন তখন তিনি বিশাল টাকার মালিক। ওই বালিগঞ্জে একটা প্লট কিনে বাড়ি তৈরি করেন, ওই যেখানে আমরা এখন থাকি আর কি। বাড়িটার নাম উনিই দেন, আশীর্বাদ ভবন। আর ওই শাড়ির দোকানটা তখনই নগদ প্রায় 2 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছিলেন। আচ্ছা, তো এত কথার কারণটা ঠিক কি বুঝতে পারলাম না। কারণটা হলো যে গতকাল ঠাকুরদার সেই পুরনো বন্ধু রাম আবতার কোথা থেকে সকাল সকাল হাজির হয়েছেন। হঠাৎ এসে গেল। ইন্টারেস্টিং।
ছোট্টবেলায় ওনাকে দেখেছিলাম দু একবার, এসেছিল আমাদের বাড়ি। কি করে যেন ঠাকুরদা তার অ্যাড্রেস খুঁজে পেয়ে তাকে চিঠি লেখেন, তাকে এখানে আসার আমন্ত্রণ করেন। তার সাথে কিছু টাকা মানি অর্ডার করে দিতেন মাঝে মাঝে। আচ্ছা, মানি অর্ডার করতেন কেন? ঠাকুরদাকে জিজ্ঞেস করায় উনি বলতেন, রামু ছিল বলেই আজ আমি বেঁচে আছি, আর এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। তারপর ওনার সাক্ষাৎ পাওয়া যায়নি। হঠাৎ ওনার আগমন হলো ঠিক ঠাকুরদার মৃত্যুর পর। এতক্ষণ পর বলে উঠল সৌম্যদা। আচ্ছা, উনি কি জানতেন আপনার ঠাকুরদা আর বেঁচে নেই? বোধহয় না, অ্যাকচুয়ালি ওনার কাছে একটা চিঠি পাওয়া গেছে যাতে আমার ঠাকুরদার হাতের লেখা পাওয়া যায়। চিঠিটা পুরো হিন্দিতেই লেখা। আমার হিন্দি জানা, তাই বাবা আমায় চিঠিটা পড়তে বলেছিলেন। এই এই যে চিঠিটা। এই বলে উনি ওনার ঝোলা থেকে একটা চিঠি বার করে দিলেন। সৌম্যদা চিঠিটা আমায় হাতে দিয়ে বলল, তুমি তো হিন্দি পারো নাকি? একটু পড়ে বলো তো এতে কি আছে। চিঠিটা হাতে নিয়ে দেখলাম যে কোনো কাপা কাপা হাতের লেখা, শব্দগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করা আছে, তবে কি লেখা আছে তা বোঝা যাচ্ছে। এখানে কথাগুলো বাংলায় অনুবাদ করে বলছি। ওহে পরম মিত্র আমার, আমি আমি জানি তুমি তোমার বাড়ির ঠিকানাটা পাল্টে ফেলেছ। আমি অনেক কষ্ট করে তোমার এই বাড়ির ঠিকানাটা খুঁজে পাই। তোমায় যতটা চিনি তুমি খুব আত্মসম্মানী ব্যক্তি। আমি মাঝে মাঝে টাকা পাঠাই, তুমি তাতে অসন্তুষ্ট হও এটাও জানি। তুমি বোধ করো যে আমি তোমায় ছোট করি। তুমি অনেকবার বারণ করেছিলে আমায়, আমি শুনিনি। আসলে তুমি সুদামা এই কৃষ্ণের ভালোবাসাটা বুঝতেই পারোনি কখনো। আমি আগাগোড়ায় সবটাই জানতাম যে তুমি কোথায় আছো, কি করছো। তোমার একটা ফুটফুটে নাতনিও আছে, সেটাও জানি। কি অবাক হচ্ছে তো? আমার এই জীবনটা তোমারই দেওয়া বন্ধু। তুমি না থাকলে আর হয়তো থাক আছে কথা। তোমায় একটা কথা বলার ছিল। এই গত কিছুদিন ধরে আমার শরীরের অবস্থা একদম ভালো নেই। হয়তো এই যাত্রা আর বেঁচে উঠতে পারবো না। তাই শেষ দেখা দেখতে চাই তোমায়। আর তোমার প্রাপ্য মায়ের দুটো প্রসাদ রাখা আছে আমার কাছে, এখানে এসে ওটা গ্রহণ করো। মনে রেখো, আমার হাতে কিন্তু আর বেশি সময় নেই, তাই যত তাড়াতাড়ি পারো চলে এসো, তোমার অপেক্ষায় আছি। আর যদি দেখো আমি আর নেই এই পৃথিবীতে, তাহলে এই চিঠিটা আমার নাতিকে দিও। তাকে বলো মায়ের দুটো প্রসাদ মায়ের ছেলের কাছে রাখা আছে, ওটা মায়ের ছেলে থেকে নিয়ে তোমাকে যাতে দিয়ে দেয়। আশা করছি ভালো আছো। আজ তবে এতটুকুই লিখলাম। তোমার অপেক্ষায় রইলাম বন্ধু। ইতি তোমার বন্ধু বীরে। আচ্ছা, এই হাতের লেখাটা কি আপনার ঠাকুরদার? আগে হ্যাঁ, আমি চিনি ওনার হ্যান্ডরাইটিং। আচ্ছা, চিঠিটা পড়ে কি কিছু বুঝতে পারলেন? সবটাই ঠিক আছে, তবে এই মায়ের প্রসাদটা কি? এটাই তো আমি নিজেই কিছু বুঝতে পারছি না। কিছুই তো স্পষ্ট বলা হয়নি এখানে। আচ্ছা, একটা কথা বলুন তো, বীরেশ্বর বাবুর মৃত্যু কিভাবে হয়েছে? ঠাকুরদার ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস ছিল ওই 6টা নাগাদ। উঠে নিত্যক্রিয়া সেরে আদা দিয়ে লাল চা খাওয়ার অভ্যেস ছিল। তার বাড়ির চাকর রোজের মতোই ঠাকুরদার জন্য ওই 7টা নাগাদ চা নিয়ে গেছিল। দিনটা রবিবার ছিল। অনেকবার ডাকাডাকির পর তিনি যখন দরজা খুললেন না, তখন একটা হই হুল্লোড় লেগে যায়।
আমি দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি যে ঠাকুরদা মাটিতে উল্টে শুয়ে রয়েছেন, আর তার নাকের নিচে হাত নিয়ে গিয়ে দেখলাম যে শ্বাস প্রশ্বাস বন্ধ। তারপর পাড়ার ডাক্তারকে ডেকে আনা হলো। উনি পরীক্ষা করে বললেন যে ঠাকুরদার মৃত্যুর কারণ হলো ওই কার্ডিয়াক অ্যারেস্ট। তাও ডাক্তারবাবু পোস্টমর্টেম করাবার জন্য বললেন। পোস্টমর্টেম রিপোর্টেও এটাই বেরোলো, ডেথ ডিউ টু কার্ডিয়াক ফেলিওর, আর ওই ডেথ টাইম 4 AM to 4:30 AM। দ্যাট মিনস ওনার নর্মাল ডেথ হয়েছে, কোনো খুন বা মার্ডার হয়নি, তাই তো? মানে? না না, নর্মাল ডেথ হয়েছে। আমার কাছে পোস্টমর্টেম রিপোর্টটা আছে। এই নিন। সৌম্যদা রিপোর্টটা হাতে নিয়ে দেখল ব্লু হার্ট হসপিটালের রিপোর্ট প্যাডে বড় বড় ইংলিশ অক্ষরে লেখা আছে ডেথ ডিউ টু কার্ডিয়াক ফেলিয়ার, ডেথ টাইম 4 AM to 4:30 AM। ইউ প্লিজ ডোন্ট মাইন্ড, এটা আমার কাজের একটা অংশ। এ নিন, রেখে দিন। এখানে কি ঠাকুরদা কিছু বলতে চেয়েছিলেন, নাকি ওই শেষ বয়সে ওনার মতিভ্রম হয়েছিল? আসলে এই চিঠি লেখার পিছনে শেষ পর্যন্ত কি আছে সেটা আমি জানতে চাই, তাই আপনার কাছে এলাম। আশা করছি আপনি ফিরিয়ে দেবেন না আমায়। সত্যি বলতে কি, আমিও জানতে চাই এই চিঠি লেখার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে। তবে আমি একটা কথা আগেই বলে দিতে চাই যে আমি কোনো প্রফেশনাল ডিটেকটিভ নই, সো কেসটা সলভ হয়েই যাবে এই আশা রাখা বৃথা হতে পারে। সে ঠিক আছে, সব প্রয়াস হয়তো সবসময় সফল হয় না। আমাকে আপনার বাড়ি যেতে হবে, আপনার ঠাকুরদার বিষয়ে একটু জানার প্রয়োজন আছে। হ্যাঁ, কোনো অসুবিধে নেই। ইনফ্যাক্ট আমি গাড়ি এনেছি, আপনি চাইলে আমার সঙ্গে এক্ষুনি যেতে পারেন। আজ না, আজ অনেক দেরি হয়ে গেছে। কাল হাতে টাইম নিয়ে যাব আপনাদের বাড়িতে। আপনার অ্যাড্রেসটা দিয়ে যান, যাওয়ার আগে আমি ফোন করে নেব। আর চেষ্টা করবেন পরিবারের সকল সদস্য যেন উপস্থিত থাকে। আর এই চিঠিটা আমি রেখে দিচ্ছি, রাতভর স্টাডি করে কাল ফেরত দিয়ে দেব। কেমন? আচ্ছা, বেশ। তাহলে আমি আসি এখন। আপনার অপেক্ষায় থাকবো আগামীকাল। আর এই যে আমার কার্ড। আচ্ছা। সৌম্যদাকে কার্ডটা দিয়ে প্রসেনজিৎবাবু বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। প্রসেনজিৎবাবু চলে যেতেই সৌম্যদা আমায় বলল, এই বোচো, চিঠিটা আমায় দিও, একটু স্টাডি করতে হবে। তুমি তাহলে ডিনারটা সেরেই যেও। না না, আমি বাড়ি যাব গো, অনেকটা লেট হয়ে গেছে, বাড়িতে কিছু কাজ আছে। ওকে, তাহলে কাল সকাল সকাল চলে এসো, প্রসেনজিৎ বাবুদের বাড়ি যেতে হবে। আর দেখি রাতভর এই চিঠির কুল কিনারা করা যায় কিনা। ওকে, তাহলে আমি আসি এখন, কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। বলে নিজের রুমে চলে গেল। আমিও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পরের দিন সকাল, কথা মতন আমি প্রথমে পুলিশ জিপ নিয়ে সৌম্যদার বাড়ি গেলাম। সকালে ব্রেকফাস্টটা ওখানেই সেরে ফেললাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যস্থানের দিকে, 41/1 টালিগঞ্জ প্লেস। পৌঁছতে পৌঁছতে সকাল 10টা বেজে গেল। সবার আগে বাড়ির বৈশিষ্ট্যটা একটু বলে রাখি। চারিদিকে বিশাল পাঁচিল দিয়ে ঘেরা মস্ত বড় দোতলা বাড়ি। বিশাল সদর দরজাটি লোহার তৈরি, আর বলাই বাহুল্য দরজায় সজগ প্রহরী বর্তমান। আমাদের গাড়িটা ভেতরে আসতে দেখে হাত দেখিয়ে গাড়ি থামানোর ইশারা করল। ছোট্টখাটো কিন্তু মজবুত চেহারা এক নেপালি দারোয়ান গাড়ির দরজার দিকে মুখ বাড়িয়ে বলল, ओ साहब जी, कहाँ जाना है? बीरेश्वर बौसाक का घर यही है ना? हाँ जी, यही है। आप कौन साहब जी? প্রসেনজিৎ জি ने हमें बुलाया था। সৌম্যদা শো অফ করতে ভালোবাসেন না, তাই সে সববারের মতো এইবারেও নিজের পুলিশ হওয়ার কথাটা চেপে গেলেন। साहब जी अंदर आइए। দরজা দিয়ে ঢুকে
আগেই চোখে পড়ল নুড়ি পাথরের রাস্তা, যেটা সোজা চলে যাচ্ছে বাড়ির মেইন দরজার দিকে। আর রাস্তার দুদিকে বড় বড় বাগান, ফুল গাছ থেকে পেয়ারা গাছ। এই জিনিস সচরাচর কলকাতায় এই চত্বরে দেখা যায় না। এখানে বাড়ির প্রশংসা না করে থাকতে পারলাম না। মস্ত বড় দোতলা বাড়ি, দাঁড়িয়ে রয়েছে সিংহের মতো বলিষ্ঠ চেহারা নিয়ে। বাগানের শেষে বাড়ির মেইন দরজার বাম দিকে দেখতে পেলাম একটা মন্দির। গাড়ি থেকে নামতেই চোখে পড়ে গেল মন্দিরের ভেতরে। মন্দিরের মধ্যে বিরাজমান আছেন মা কালী। আমাদের দেখে প্রসেনজিৎ বাবু দোতলা থেকে নেমে এসে বলল, আরে আসুন আসুন, এদিকে আসুন। বাবা, স্যার চলে এসেছেন। পাশের রুম থেকে বেরিয়ে এলেন এক লম্বা ভদ্রলোক। বয়স আন্দাজ 50 থেকে 58 হবে। নমস্কার করে বললেন, নমস্কার, আমি রাধা মাধব বসাক। আমরাও হাত জোর করে নমস্কার জানালাম। তারপর আমরা বাড়ির হল ঘরে গিয়ে সবাই মিলে বসলাম। সঙ্গে সঙ্গে সেই চাকর শরবত দিয়ে গেল। শরবত খেতে খেতে সৌম্যদা বলে উঠল, রাধা মাধব বাবু, আমার কিছু প্রশ্ন আছে। তার আগে আপনার বাবার এই চিঠিটা ফেরত নিন, আমার স্টাডি করা হয়ে গেছে। ধন্যবাদ। কিছু পেলেন এই চিঠি থেকে? কিছু তথ্য পেয়েছি, তবে অস্পষ্ট। আচ্ছা, আমায় এইটা বলুন তো, বীরেশ্বর বাবুর সব সম্পত্তির আপাতত মালিক কে? বাবা হুইলে হিসেবে আপাতত আমি হলাম সম্পত্তির মালিক, আর আমার পরিবর্তে আমার ছেলেই পাবে সব। ওয়েলটা কি আছে আপনার কাছে? অরিজিনালটা তো লয়ার বরুণ গাঙ্গুলির কাছে রাখা আছে, তার একটা কার্বন কপি আছে আমার কাছে। রাধা মাধব বাবু, ওটা আমার স্টাডিতে লাগবে, আমি একদিনেই দিয়ে দেবো। বেশ, ঠিক আছে। উনি উনার ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর উনি ফিরে আসেন, আর সাথে করে একটা কভার ফাইল থেকে ডকুমেন্টস কিছু বার করে দিয়ে সৌম্যদাকে দেন। সৌম্যদা ওটা আমাদের দিয়ে দেয় এবং ওটা আমার ব্রিফকেসের মধ্যে রেখে দিই। আর কথা রেকর্ড করার জন্য TPS L2 ওয়াকম্যানটা বার করে নিলাম আর রেকর্ড বাটনটা টিপে দিলাম। রাম অবতার লোকটি কোথায়? স্নানে গেছেন, এক্ষুনি চলে আসবেন। আমি আপনার বাড়িটা ভালো করে দেখে নিতে চাই। আমি ক্যামেরা এনেছি সাথে, যদি কোনো ইম্পর্ট্যান্ট কিছু লাগে তাহলে আমি তার ছবি তুলে নিতে চাই। তাতে কোনো আপত্তি নেই তো আপনার? না না, কোনো আপত্তি নেই। এর মধ্যেই বাড়ির ডান দিকের একটা ঘর থেকে বেরিয়ে এলো এক বয়স্ক ভদ্রলোক। একসময় তার বলিষ্ঠ চেহারা ছিল, কিন্তু শেষ বয়সে সেই তার স্বাদ ছেড়েছে। লম্বা মুখের উপর না কামানো সাদা দাড়ি, আর তার মাথার দুদিকে কিছু সাদা চুল। রাধা মাধব বাবু বলে উঠলেন, ওই তো রাম কাকু। কাকু, এদিকে একটু আসুন না, এই সাহেব আপনার সাথে কিছু কথা বলতে চান। हाँ बाबू, आ रहा हूँ। রাম আফতার মশাই রুমে প্রবেশ করে আমার পাশে রাখা আরাম কেদারায় বসে সৌম্যদাকে প্রশ্ন করলেন, अब बोलिए बाबू, क्या जानना है? आपको बांग्ला आता है? হিন্দি বাংলা মিশিয়ে বললেন, একটু জানি, ও দরअसल আমি বাংলা বুঝতে পারি, पर बोलने में একটু तकलीफ হয়। अबीरे আমাকে বাংলা শিখিয়েছিল। বেশ, তবে আমি বাংলাতেই বলছি, তাহলে সবার সুবিধা হবে। এখানে যেখানে অসুবিধা হবে আমায় বলবেন, আমি কথাটা হিন্দিতে বলে দেব। আর এখন যা যা জিজ্ঞাসা করছি তার ঠিক ঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কেমন? हाँ पूछिए, क्या पूछना है?
আচ্ছা, আপনি এই চিঠিটা কবে পেলেন? हमको चिट्ठी मिलने के दूसरे रोज ही हमें ट्रेन धोरे कलकत्ता चले आसी। এখানে এসে জানতে পারি বীরে আর বেঁচে নেই। আপনার সাথে কি রেগুলার কথা হতো না? ना ना, वो अनेक दिन आगे चिट्ठी लिखा लेखी होता। वो हर टाइम हमको मनी ऑर्डर करके पैसा भेजता था। हमको ये चीज बिल्कुल पसंद नहीं था, तो हम ही हमारा ठिकाना बदले नीलाम और हम चल गया दरभंगा अपना बेटा के पास। अगर ये पता उसको बोलता तो वहां भी वो पैसा भेजना शुरू कर देता, पर पता नहीं कहां से वो पता ढूंढ ही लिया। আপনার বন্ধু আপনাকে টাকা দিত কেন? वो तो नहीं पता मालिक, पर वो बोलता था तेरा कर्ज है रे हमरे ऊपर, मर कर भी नहीं चुका पाऊंगा तेरा ये कर्ज। तो हमको नया जीवन दिया है रे। আর যে চিঠিতে লেখা আছে মায়ের প্রসাদ, এটার ব্যাপারে কিছু জানেন কি? हमको भी कुछ पल्ले नहीं पड़ा। वो काली माँ का भक्त था, शायद कोई पूजा का प्रसाद रखा होगा मेरे लिए। ঠিক है, आप जाकर आराम कीजिए। রাম আফতার মশাই চলে যাওয়ার পর সৌম্যদা রাধামাধব বাবুকে উদ্দেশ্য করে বলল, বীরেশ্বর বাবু মারা যাওয়ার আগে কি কোনো পুজো হয়েছিল আপনাদের বাড়িতে? না তো, শেষ পুজো করা হয়েছিল প্রায় 3 মাস আগে, তাও ছোট্ট করে সত্যনারায়ণ পুজো। ইন্টারেস্টিং। আচ্ছা, বাড়িতে আর কোনো মন্দির আছে কি? প্রসেনজিৎ বাবু বলল, এখন নেই, তবে আগে ছিল। তা প্রায় বছর 5 হবে। বাড়ির ওই ছাদের ঘরে ঘটনাটা ঘটে। ঘটনা? কি ঘটনা? ওই মন্দির থেকে ঠাকুরের সব গয়না চুরি যায়। সব খাঁটি সোনা দিয়েই তৈরি ছিল। তারপর ঠাকুরদা সিদ্ধান্ত নিলেন যে ওই মন্দিরটা শিফট করার। তারপর এই মন্দিরটা তৈরি করা হলো। আর ওই যে বড় মূর্তিটা ঠাকুরদা নিজের হাতে তৈরি করেন। হোয়াট? এত বড় মূর্তি আপনার ঠাকুরদার হাতে করা? কি বলছেন আপনি? মূর্তিটার একটা বৈশিষ্ট্য আছে, একটা সিঙ্গেল উড কার্ভিং করে তৈরি করা হয়েছে পুরো মূর্তিটা। আমি আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম, আচ্ছা উনি এই কাজটা একা করেছেন? মানে উড কার্ভিং পারতেন উনি? কালী ঠাকুরের মূর্তিটা ঠাকুরদারই করা, আর লেবার ছিল অ্যাসিস্ট করার জন্য। আর বাকি মূর্তিগুলোকে উড কার্ভিং করেই করা হয়েছে, তবে ওইগুলো করেছে কাঠ মিস্ত্রি, মানে ওই রাজস্থান থেকে মিস্ত্রি আনতে হয়েছিল। এছাড়াও ঠাকুরদার কিছু পার্সোনাল কালেকশনও আছে। আচ্ছা, কিরম টাইপের কালেকশন? ঠাকুরদার রুমে নানান কাঠের মূর্তি আছে, মিনিয়েচার করা, সবকটাই ওনারই করা। উনি এই কাজগুলো কখন করতেন? ওই 10 বছর আগে বাবা আমায় দোকানের সম্পূর্ণ ভাড়টা দিয়ে নিজের কাজ থেকে অবসর নিলেন। তারপর নিজের শখ পূরণ করতে থাকলেন। আচ্ছা, এখন আমি এই বাড়িটা ঘুরে দেখতে চাই। চলুন। এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ভ্রমণের জন্য। তার আগে আমি ওয়াকম্যানটা তুলে নিলাম, আর সৌম্যদা নিজের ইয়াশিকা ক্যামেরাটা বার করে নিল। প্রথমে মন্দিরে গেলাম। সত্যি কি নিপুণ হাতের কাজ, অদ্ভুত সুন্দর ওই কালীর মূর্তিটা। এক উজ্জ্বল দৃষ্টি মায়ের দৃষ্টিতে। কালী ঠাকুরের মূর্তির পাশে বিরাজমান করছেন গণেশ, কার্তিক এবং লক্ষ্মীর মূর্তি। তবে তাদের আকার কালীর মূর্তির থেকে অনেক ছোট। এদিকে সৌম্যদা মূর্তি এবং মন্দিরের ভেতরের কিছু ছবি তুলে নিল। তারপর আমরা রাধামাধব বাবুর ঘরের দিকে চললাম। সাধারণ একটা ঘর, বিশেষ উল্লেখযোগ্য কিছুই নেই। আছে শুধু ওই ফার্নিচার্স, আলমারি ভরা জামা কাপড়
এই আর কি। প্রসেনজিৎ বাবুর রুমটাও তাই, ব্যাচেলার ছেলের ঘর, যা হয় এই আর কি। এখানেও উল্লেখযোগ্য কিছুই নেই। স্টোর রুম, অফিস ঘর, গেস্ট রুম, এদিক ওদিক করে শেষে পৌঁছালাম কর্তাবাবুর ঘরে। দরজা বাইরে থেকে তালা দেওয়া আছে। ঘর দেখে যা বোধ হয় যে লোকটা বেশ নিরিবিলি পরিবেশ পছন্দ করত, ওই হই হুল্লোড় থেকে দূরে, তাই এই ঘরটা বেছে নেওয়া হয়েছে। এই সবই আমার আন্দাজেই আর কি। তালা খুলে ঘরে প্রবেশ করা হলো। ইলেকট্রিক বাতির সুইচটা টিপে দিতেই রুমটা আলোকিত হয়ে গেল। লক্ষ্য করলাম ঘরের পূব দিকের জানালাগুলো বাড়ির সব জানালা থেকে আলাদা। বাকি সব জানালায় কাচ বসানো, শুধু এই জানালাগুলোর পাল্লাগুলো পুরোপুরি কাঠের তৈরি। দেখলাম ঘরের মধ্যে আছে একটা কিং সাইজের বিছানা, কাপড় জামা ভর্তি আলমারি, অন্য আলমারিগুলো ভর্তি নানা ফাইলপত্র, আর ছিল মস্ত বড় এক শোকেস। এরকম শোকেস সচরাচর দেখা যায় না। ঘরের এক ভাগ জায়গা নিয়েছিল এই শোকেস। কাচের পাল্লাগুলো তালা দিয়ে বন্ধ করা হয়েছিল। শোকেসের মধ্যে ছিল নানান দেবদেবীর ছোট ছোট মূর্তি, কাঠের তৈরি পুতুল, যেমন নৌকা, হাতি, হনুমান, আরও যেন কি কি। এতক্ষণ চুপ করে থাকার পর এইবার সৌম্যদা প্রসেনজিৎ বাবুকে উদ্দেশ্য করে প্রশ্ন করল। সৌম্যদা এবার আমার হাত থেকে ওয়াকম্যানটা নিয়ে নিল এবং নিজেই রেকর্ড বাটনটা টিপে দিল। আচ্ছা প্রসেনজিৎ বাবু, সব মূর্তি কি আপনার ঠাকুরদার তৈরি? সবকটাই। তারপর ঘরের নানান দিকের ফটো তুলতে আরম্ভ করলো সৌম্যদা। ফটো তোলা হয়ে গেলে সৌম্যদা আবার প্রশ্ন করলো, এই বেলচাটা এই শোকেসের মধ্যে কেন? এই বেলচাটা ছিল বাবার প্রাণ। সেই বিহারের কোল মাইন ছাড়ার পর থেকে এটা বাবার সঙ্গেই আছে। কেউ এতে হাত দিলে বাবার সেটা পছন্দ ছিল না। আমি ছোটবেলা বাবাকে অনেকবার এই বেলচা ব্যাপারটা জিজ্ঞেস করেছি। প্রত্যেক সময় বাবা একই উত্তর দিতেন। ও হে, এটা দেখলে আমার ওই ছোটবেলার কথা মনে পড়ে যায়। সেই দুর্দিনে আমার কাছে আমার রামু আর এই বেলচা ছাড়া কিছুই ছিল না। একে আমি আমার কাছ থেকে সরাতে পারবো না রে, তাই একে একদম আমার চোখের সামনে রাখি, বুঝলি এবার? কোয়াইট ইন্টারেস্টিং। এরই মধ্যে সৌম্যদা ফটো তোলার কাজ শেষ করলো। আমিও ওয়াকম্যানের রেকর্ড বাটনটা বন্ধ করলাম। এরপর সবাই চলে গেলাম এই ওয়েটিং প্লেসে। স্যার বলছি, কিছু কি বুঝতে পারলেন? আপাতত না, তবে আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আপনার বাবা যখন বিহার থেকে ফিরে কলকাতা আসেন তখন কি করতেন? কি কাজ করতেন তিনি? সেরম সঠিক তো কিছু জানি না। এইটুকু জানি যে বাবা নানা জায়গা ঘুরে বেরিয়েছিলেন এই কলকাতা চত্বরে, বোধহয় কাজের ব্যাপারে। তা বেশ, তারপর আর কি, এইখানে কিছুদিন কাটিয়ে বম্বে চলে যান। প্রায় 1 বছর কাটানোর পর কলকাতা ফিরে আসেন। বম্বে? ওখানে কি করতেন? সেটা তো আমি বলতে পারবো না। এই ব্যাপারে বাবা তেমন কিছু একটা বলেননি। একবার জিজ্ঞেস করেছিলাম, উনি উত্তর দেননি। তারপর আমার আর জিজ্ঞেস করা হয়নি। তবে কলকাতা ফেরার 2-1 মাসের মধ্যে বাবা ওই শাড়ির দোকানটা এক মারওয়াড়ি লোকের কাছ থেকে 80,000 টাকা নগদ দিয়ে কিনে নেন। তারপর এই বাড়িটা তৈরি করে বিয়ে করেন। ভেরি ইন্টারেস্টিং। এখানে প্রশ্ন উঠছে,
উনি বম্বেতে কি এমন করতেন যে 1 বছরের মধ্যে এত বড় লোক হয়ে উঠলেন? আমি তো ঠিক বলতে পারবো না। এই প্রশ্ন আমার মনেও জেগেছিল। বাবাকে জিজ্ঞেস করার উনি বলেছিলেন, সব মায়ের আশীর্বাদ বাবা, মায়ের প্রসাদ। স্ট্রেঞ্জ। এই কথাটা বলে সৌম্যদা আমার মুখের দিকে তাকাতে থাকলো অবাক দৃষ্টিতে। তারপর বলল, ঠিক আছে। রেকর্ড বাটনটা বন্ধ করে দিল। আপাতত এখন উঠতে হবে, বাইরে কিছু কাজ আছে। এখন আসি কেমন? আমায় উদ্দেশ্য করে বলল, এই ক্যামেরাটা নিয়ে তুমি এক্ষুনি ছবি ঘরে যাও আর রিলটা ওয়াশ করতে দিয়ে দাও। ওখানে গণেশ বলে একজন কাজ করে, তাকে আমার নাম বলবে আর বলবে কালকের মধ্যে আমার চাই। তারপর রাধা মাধব বাবুকে উদ্দেশ্য করে বললেন, রাম অবতার বাবু আছেন তো কিছুদিন? না, উনি তো কাল ভোরে ট্রেন ধরে বিহার ফিরে যাবেন। গম্ভীর গলায় বলে উঠলেন সৌম্যদা। না, ওনার যাওয়া এখন চলবে না, 2-4 দিন পোস্টপন করতে হবে। কেসটা যতক্ষণ না শেষ হয় কারোর কোথাও যাওয়া চলবে না, ওনাকে এখানে দরকার হতে পারে। মাথা নাড়িয়ে রাধা মাধব বাবু বললেন, আচ্ছা, তাহলে আমি কাকুকে বলে দিচ্ছি কিছুদিন পর যেতে। আমায় বলল, চলো এবার যে যার কাজে লেগে যাই। তুমি ট্যাক্সি করে ছবি ঘর চলে যাও, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। ফিরতে লেট হতে পারে, আমার অন্য কাজ আছে, লেট করা যাবে না। ওয়াকম্যানটা তুমি কার্তিকদাকে দিয়ে দিও, ফেরার পথে বলো আমার স্টাডিতে রেখে দিতে। আচ্ছা রাধা মাধব বাবু, আপাতত আসি, খুব শিগগিরই দেখা হচ্ছে, কেমন? বেশ, ঠিক আছে। যে যার মতো বেরিয়ে পড়লাম নিজেদের গন্তব্যস্থলে। সন্ধ্যে 7টা নাগাদ কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি সৌম্যদা। একে সৌম্যদার এরকম অবস্থা কেন? সারা গা ঘরমাক্ত, ধুলো বালিময় জামা কাপড়, ক্লান্ত মুখখানা। তাকে দেখে যেন লাগছে কারোর সাথে কুস্তি লড়ে এসেছে। মুখের হাসিটা চেপে রাখা গেল না। সেই হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, এই কি অবস্থা তোমার? দেখে তো লাগছে ঝাড়পোছ করতে গেছিলে। এবার ভেতরে আসতে দেবে নাকি সব জেরা এখানেই সেরে ফেলবে? এই এই না না না, সরি, এসো এসো। বাড়ির ভেতরে ঢুকে, কোথায় ছিলে তুমি? তোমার বাড়িতে ফোন করলাম, কার্তিকদা বললো তুমি ফেরোনি। সব বলছি বোচো, সব বলছি। সুবুরে মেওয়া ফলে, জানোই তো। কিছু খাবার হবে, বড্ড খিদে পেয়েছে, লাঞ্চ স্কিপ করতে হলো আজ। দুপুরে তো তেমন রান্না নেই। আচ্ছা, ব্রেড স্যান্ডউইচ আছে, চলবে? সাথে 1 কাপ কফি রেখো, আমি স্নান সেরে আসছি। আচ্ছা, আলমারিতে কুর্তা পাজামা আছে, ঠিক আছে, ওটা নিয়ে যাও। সৌম্যদা স্নান করতে চলে গেল। আমি ততক্ষণে কফি আর স্যান্ডউইচ তৈরি করে সোফার পাশে রাখা টি টেবিলে রেখে দিলাম। সৌম্যদা স্নান করে সোজা বেরিয়ে এসে সোফার উপর বসে স্যান্ডউইচ খেতে লাগলো। আস্তে আস্তে, ওফ। দাঁড়াও ভাই, আগে পেট পূজা, পরে কাম দুজা। কোথায় ছিলে যে এই অবস্থা হলো তোমার? চাষ টাস করছো নাকি? ঠিকই বলেছ, চাষবাসই বটে, তবে চাষ করে দারুণ ফসল পেয়েছি। এই হেয়ালি করো না, ব্যাপারটা বলো এবার। সবটা বলবো, আগে তুমি বলো সকালে ওখানে গিয়ে কি বুঝলে? কিছুই বুঝিনি, সব কেমন যেন ইনকমপ্লিট লাগছে, থেকেও নেই। কি ইনকমপ্লিট? তার আগে সব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করো আর আমায় বলো। আচ্ছা, কোনো কথার সাথে কিন্তু কোনো কথার লিঙ্ক নেই। বলো না দেখি, তোমার মাথায় কি চলছে? বেশ, তাহলে শোনো। পয়েন্ট নাম্বার 1, বাড়ির কর্তা শ্রী বীরেশ্বর বসাক সেলফ মেড ম্যান, একসময় বহু কষ্ট করে দিন কাটিয়েছিলেন,
কিন্তু মৃত্যুর আগে তিনি বিশাল নাম করা ধনী ব্যক্তি ছিল। এত সম্পত্তি কোথা থেকে এলো, এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন। গুড গোয়িং। তোমার মতে কি বলে, কোথা থেকে এলো এত টাকা? আমার থিওরি বলে যে উনি বম্বেতে নিশ্চয়ই এমন কোনো কাজ করতেন যাতে কিনা অনেক টাকা অর্জন করেছেন। এমন কিছু কাজটা কি? বি স্পেসিফিক বোঝো। আই ডোন্ট নো, ধরে নেওয়া যাক কোনো লটারি পেতে পারেন, নাকি কোনো ব্যাংক লুটেছে। সমুদা খাওয়ার কথা ভুলে খুব সিরিয়াস হয়ে আমার কথা শুনছেন। তারপর? তারপর আর কি, কলকাতা ফিরে দোকানপাট, আর রাধা মাধব মশাই তার বাবাকে হত্যা করেছে। এই তোমার থিওরি? হ্যাঁ। না, ঠিক হয়নি। তাহলে তুমি কি কিছু আবিষ্কার করলে? কি তাহলে সেটা ঠিক? তুমি ট্র্যাক থেকে সরে যাচ্ছ। দুটো ইম্পর্ট্যান্ট জিনিস তুমি ভুলে যাচ্ছ। নাম্বার 1, বীরেশ্বর বাবুর কিন্তু ন্যাচারাল ডেথ হয়েছে। যে ডাক্তার ওনার ডেথ সার্টিফিকেট লিখেছেন, আমি তার সাথে টেলিফোনে কথা বলেছি। নাম্বার 2, ভুলে যেও না, বীরেশ্বর বাবু তার ছেলেকে সম্পত্তি এবং বিজনেসের ভার দিয়ে নিজে রিটায়ারমেন্ট নিয়েছিলেন। সো এখানে রাধা মাধব বাবু হত্যা করার কোনো মোটিভ খুঁজে পাওয়া যায় না। তুমি সম্পূর্ণ উল্টো দিকে এগোচ্ছ বোঝো। তাহলে কি হতে পারে? তোমার কথা মতো আমারও মাথায় এসেছিল ব্যাংক লুটের কথা, তাই বোম্বেতে ফোন করলাম আমার চেনা একজন ইসমাইল মির্জাকে। বোম্বেতে দারুণ নেটওয়ার্ক আছে তার। এক কেস সলভ করার সময় ওনার সাথে পরিচয় হয়। সেই যাই হোক, এসব পরে বলবো একদিন। তো ফোন করে খোঁজ নিলাম 1947 থেকে 1949-এর মধ্যে কোনো ব্যাংক লুট হয়েছিল কিনা, বা এরকম কোনো বড় ডাকাতি বা লুট হয়েছিল কিনা। রিমেম্বার, রাধা মাধব বাবু বলেছিল ফ্রি ইন্ডিয়াতে বীরেশ্বর বাবু বম্বে গেছিলেন, তাই অনুমান করে 3 বছরের মধ্যে রেকর্ড বের করলাম। 2 ঘন্টা পর সে আমায় জানায় যে এরকম কোনো কেস সেই সময় ঘটেনি। তারপর বোম্বেতে আরও 2-3 জায়গায় আমি কল করে বীরেশ্বর বাবুর ক্রিমিনাল রেকর্ড চেক করতে বললাম। এই কিছুক্ষণ আগেই ওরা কল করে জানালো যে না, তেমন কোনো কেস ওদের কাছে রেকর্ডে নেই। তাহলে কেসটা কি দাঁড়াচ্ছে? কেস হচ্ছে এই যে উনি যে টাকা অর্জন করেছেন তার কোনো ট্রেস নেই। তাহলে কি হবে এখন? কি হবে জানি না, এদিক ওদিক হাত মেরে দেখতে হবে আর কি। যাক, তুমি তোমার থিওরি কন্টিনিউ করো। বাড়ির তৃতীয় মেম্বার প্রসেনজিৎ বসাক, মেডিকেল স্টুডেন্ট। ওনার বিছানার ওপর পলিটিক্যাল সায়েন্সের কিছু বই রাখা ছিল। স্বভাবে বেশ শান্তশিষ্ট এবং বুদ্ধিমান ছেলে। ওনাকে সন্দেহ করার কোনো কারণ খুঁজে পেলাম না। আর 4 নম্বর হলো রাম আফতার, কর্তার বন্ধু, গতকাল বিহার থেকে এসেছে। এরপর কি? এরপর তোমার কাজ। আমি এই অবধি ডান। এরপর বাড়ি গিয়ে ডিনার সেরে ঘুম। তুমি কি সারা রাত জেগে থাকবে বুঝি? কি দাদা হেয়ালি করছো আবার? যেটুকু জানবো সেইটুকুই তো বলবো, তাই না? আচ্ছা, তুমি রিলটা দিয়ে এসেছো? হ্যাঁ, দিয়ে এসছি। কাল 12টার পর যেতে বলেছে। সময় করে নিয়ে এসো, ভুলে যেও না কিন্তু। কিন্তু অনেক রাত হয়ে গেছে, এবার আমি চলি কেমন? এই তোমার জামা কাপড় আজকের জন্য ধার নিলাম, হ্যাঁ, কাল ফেরত করব। এই বলে সমুদা নিজের জামা কাপড়গুলো এক প্লাস্টিক ব্যাগে ভরে বাইরের দিকে হাঁটা দিল আর বলল, কাল সকাল সকাল চলে এসো, দরকার আছে। গুড নাইট, গিয়ে ঘুম দিতে হবে। গুড নাইট। আমি যতটা সমুদাকে চিনি, এখন গিয়ে সোজা ঢুকবেন নিজের স্টাডি রুমে। ওই ওয়াকম্যানের রেকর্ডিংগুলো শুনবে আর খাতায় ইম্পর্টেন্ট নোটগুলো নোট ডাউন করবে।
তার আজ ঘুম হয়েছে আর কি। আমি এরপর ঘুমিয়ে পড়লাম ডিনার সেরে। পরের দিন সকালে ঘুম ভাঙল সৌম্যদার টেলিফোনে। সে বলল, উঠে পড়ো ইন্সপেক্টর বাবু, ছবিঘর থেকে ফোন এসেছিল। ছবিগুলো ওয়াশ হয়ে গেছে, ওগুলো কালেক্ট করে সোজা আমার বাড়ি এসো, লেট করো না। আচ্ছা। ফটোগুলো নিয়ে সোজা চলে গেলাম শম্ভুদার বাড়ি। দেখলাম বেশ খুশির মেজাজে আছেন আজ। আমায় দেখে বলল, এই রাবড়ি খাবে? মানে? আরে রাবড়ি চেনো না? খাবে কি? সেই কেন চিনব না? খাবো, কিন্তু হঠাৎ রাবড়ি কেন? কেস সলভ করে ফেললে নাকি? না না, কেস সলভ হয়নি, তবে কিছু অঙ্কের হিসাব মিলিয়ে ফেলেছি। কার্তিক দা, এ নাও 100 টাকা নাও, বাজার থেকে রাবড়ি নিয়ে এসো। কই ছবিগুলো দেখি। এই নাও, 32টা ছবি আছে। কি অঙ্ক কি হিসেব কিছুই বুঝতে পারছি না। ধৈর্য ধরো, সব বুঝে যাবে, ঠিক সময়টা আসুক। এরপর ছবিগুলোকে নিয়ে টি টেবিলের উপর একের পর এক সাজাতে লাগলো। নিজ মনে হাসতে হাসতে বলতে থাকলো, এটা মন্দিরের ছবি, এটা মন্দিরের ভিতরের ছবি, আর এই যে এইটা হলো বীরেশ্বর বাবুর শোকেস। বোঝো, আমার স্টাডি থেকে ম্যাগনিফাইং গ্লাসটা নিয়ে আসো তো, চটপট নিয়ে এসো, টেবিলের ড্রয়ারের মধ্যে আছে। আমি উঠে গিয়ে আতশ কাঁচটা নিয়ে আসলাম। এই নাও। আমার দিকে না তাকিয়ে হাতটা বাড়িয়ে আঙুল নাড়িয়ে আমার দিকে ইশারা করে আতশ কাঁচটা চাইল। দৃষ্টি তখন সেই ফটোর দিকে। আমি হাতে ধরিয়ে দিলাম আতশ কাঁচটা। দেখলাম আতশ কাঁচটা মন্দিরের ভেতরকারের মূর্তি ফটোগুলোর উপর ঘুর ঘুর করে কি যেন দেখছে সৌম্যদা। আবার দেখলাম বীরেশ্বর বাবুর শোকেসের রাখা ছোট মূর্তির ফটোগুলোর ওপর আতশ কাঁচটা দিয়ে কি যেন দেখতে লাগলো। আর থাকতে না পেরে শেষমেশ আমি জিজ্ঞেস করলাম, কিছু পেলে কি? ঠিক বলতে পারছি না, আমার ভুলও হতে পারে। এই বসাক বাড়ির ফোন নাম্বারটা আছে না তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ আছে, 1 মিনিট দাঁড়াও। মানিব্যাগ থেকে তখনই প্রসেনজিৎ বাবুর ভিজিটিং কার্ডটা বার করে দিলাম। এই নাও। সৌম্যদা ড্রয়িং রুমে রাখা টেলিফোন থেকে বসাক বাড়ির নাম্বার ডায়াল করলো। নমস্কার, আমি সমরেশ বসু বলছি। একটা কথা জিজ্ঞেস করার ছিল। বীরেশ্বর বাবু যে প্রথমে উড কার্ভিং করেছিলেন, ওটা কোন মূর্তি? মা কালীর মূর্তি। তাহলে তো ঠাকুর ঘরের বাকি মূর্তিগুলো একই সময়ের নয়, তাই না? বেশ, তাহলে শোকেসের মূর্তিগুলো কখন করা? অসংখ্য ধন্যবাদ। আপনারা কাল বাড়ি থাকবেন তো সকলে? এই ধরুন সকাল 10টা নাগাদ আমরা আসবো, খেয়াল রাখবেন সবাই যেন প্রস্তুত থাকে, কেমন? এখন তাহলে রাখি, নমস্কার। আমি অনেকবার জিজ্ঞেস করলাম, কি হলো, কিছু ক্লু পেলে নাকি? ক্লু না তোপসে, একটা লিড পেয়েছি, যদি লেগে যায় তাহলে কেল্লা ফতে। কি সব বলছো, কিছুই বুঝতে পারছি না। কাল বসাক বাড়িতে সব বুঝে যাবে। আচ্ছা কমান্ডার, বাড়ি যাই এবার, অনেক কাজ পড়ে আছে। কাল সকাল সকাল চলে এসো, বিকেলের দিক আর মিট করছি না, সোজা কাল দেখা হবে, কেমন? ওকে, সকাল 9টায় আসছি তাহলে, বলে আমি বেরিয়ে গেলাম। সারা দিন বাড়ির পেন্ডিং কাজগুলো করতে করতে কেসটার ব্যাপারে প্রায় ভুলেই গেছিলাম। রাতে যখন ডিনার সেরে বিছানায় শুতে যাই, তখনই কেসটার কথা মনে পড়ল। মাথায় ঘুরতে লাগলো কিছু প্রশ্ন বারংবার। আচ্ছা,
সৌম্যদা কি কেসটা সলভ করে ফেলেছে? কি এমন ছিল ফটোগুলোর মধ্যে যার উত্তর হয়তো শুধুই জানে মিস্টার সমরেশ বসু? ভাবলাম একবার ফোন করি, রিসিভারটা তুলেও আবার রেখে দিলাম। না, এখন ডিস্টার্ব করা চলবে না, কাল সকালবেলায় জানা যাবে যা জানার। পরের দিন ঠিক কথা মতো সকাল 9টায় পৌঁছে গেলাম সৌম্যদার বাড়ি। সৌম্যদার সাথে কোনো কথা হলো না এই সময়। ঠিক 9:30 নাগাদ বেরোনো হলো বসাক ভবনের উদ্দেশ্যে। 10টা বেজে গেল পৌঁছতে পৌঁছতে। মনের মধ্যে এক্সাইটমেন্ট আর টেনশন দুটোই কাজ করে ফেলেছে। রাধামাধব বাবু আমাদের গাড়ি থামার আওয়াজ পেয়ে বসার ঘরে বেরিয়ে এলেন প্রথমে। গুড মর্নিং, একদম অন টাইম। গুড মর্নিং, সবাই আছেন তো? হ্যাঁ, আমরা সবাই আপনার অপেক্ষায় ছিলাম। চলুন ভেতরে চলুন। দেখলাম সবাই বসার ঘরে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। প্রসেনজিৎ বাবু বলল, এনি প্রোগ্রেস? বলছি সবটাই বলছি। সৌম্যদা বলে চলল, সমস্ত ঘটনাটা প্রসেনজিৎ বাবুর মুখে শোনার পর আমার মনে কিছু প্রশ্ন থেকে যায়। পরের দিক এখানে এসে সেই প্রশ্নের তালিকা আরও বেড়ে চলে। কোয়েশ্চেন নাম্বার 1, কোল মাইন থেকে বেরিয়ে যাওয়ার পর উনি বম্বে যান, তবে কেন? নতুন কাজের সন্ধানে হয়তো। বেশ, তাই যদি হয় তাহলে বোম্বে থেকে ক্যালকাটা চলে এলেন কেন? বাবা সেরম কিছু তো বলেননি। হতে পারে পছন্দ মতন কাজ পাননি। সেক্ষেত্রে মাত্র 1 বছরের মধ্যে এত ধনসম্পত্তির মালিক হয়ে গেলেন কি করে? এর উত্তর তো নেই আমার কাছে। সকল প্রশ্নের উত্তর আশা করি আজ পেয়ে যাবেন। ধৈর্য ধরুন, সব বলবো। বেশ। কোয়েশ্চেন নাম্বার 2, বাড়ির সব ঘরেই কাঁচের জানলা, শুধু বাড়ির কর্তার ঘরে কাঁচ ছাড়া কাঠের জানলা কেন? কখনো ভেবে দেখেছেন কি? না, বিশেষ কিছু তো জানা নেই এ ব্যাপারে। ওকে, কাল আপনার সাথে টেলিফোনে কথা হয়েছিল, কি ব্যাপার নিয়ে সবাইকে একটু উল্লেখ করবেন প্লিজ। আপনি জিজ্ঞেস করেন বাবা উড কার্ভিং করে প্রথমে কি তৈরি করেন। একদম ঠিক, তো সেটা কি? ওই তো মন্দিরের সব থেকে প্রথম মা কালীর মূর্তিটা করা হয়েছিল, তারপরে বাদ বাকি দেবী দেবতাগুলো। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। আমিও কিছুই বুঝে উঠতে পারছি না সৌম্যদা কি বলতে চাইছে। রাধামাধব বাবু, আমি বাকি কথাগুলো আপনার বাবার ঘরে গিয়ে বলতে চাই। ওই শোকেসটা খোলার ব্যবস্থা করুন। আচ্ছা, আপনারা এগোন, আমি বাবা ঘরের চাবি আর শোকেসের চাবিটা নিয়ে আসছি। আমরা এগিয়ে গেলাম কর্তার ঘরের দিকে। মাঝে কোনো কথা হলো না। মিনিট 2-1 মধ্যে রাধামাধববাবু চাবি নিয়ে চলে এলো। রুমটা খুলে দেওয়া হলো। সবাই ওই রুমের মধ্যে গিয়ে বসে পড়লাম। রাধামাধববাবু শোকেসের লক খুলে দিল। দেখলাম সৌম্যদার শোকেসের মধ্যে রাখা বেলচাটা হাতে তুলে নিয়ে কথা আরম্ভ করলো। এখন আমি যা বলতে চলেছি সবটাই আমার অনুমান, তবে এটা ছাড়া আর কোনো থিওরি আমার জানা নেই। এরমই কিছু ঘটেছিল, এটা আমার বিশ্বাস। সবাই চুপ করে শুনতে থাকলাম। বীরেশ্বর বাবু হঠাৎ কোল মাইনে আটকে যান। পরের দিন ওনার বন্ধু রাম অবতার বাবু ওনাকে ওখান থেকে বের করে আনেন এবং ওনার প্রাণ বাঁচান। ঠিক বলছি তো রাম অবতার বাবু? हाँ, बहुत बड़ा एक्सीडेंट होते होते रह गया। আমি যদি বলি ওটা কোনো দুর্ঘটনা ছিল না, ছিল প্রপার প্ল্যানিং। সবাইকে অবাক করে দিল সৌম্যদার এই কথাগুলো। অবাক হয়েই প্রশ্ন করলাম সবাই, কি বলছেন, কি প্ল্যানিং? সম্ভবত বীরেশ্বর বাবু কোল মাইনে কাজ করতে করতে কিছু একটা খুঁজে পান, দামি কিছু, যা হয়তো ওনার খুব কাছ থেকে চেনা।
উনি বুঝতে ভুল করেননি যে জিনিসটি খুবই মূল্যবান জিনিস। এই জিনিসের কথা যদি একবার ইংরেজদের কানে যায়, তারা তখনই সেই জিনিসটাকে নিজের হেফাজতে নিয়ে নেবেন। তাই বীরেশ্বর বাবু কথাটা চেপে গেলেন। এমনকি নিজের বন্ধু রামু থেকেও কথাটা গোপন করলেন। কি সেই জিনিস? আমরা এই সব তো কিছুই জানি না। আপনাদেরকে সমস্ত কিছু জানানোর জন্যই আজ আমি এখানে। আর জিনিসটার ব্যাপারেও জানতে পারবেন, সো একটু অপেক্ষা করুন। ওকে, তো তারপর কি হলো? তারপর আস্তে আস্তে জিনিসটা বের করার প্ল্যানিং করতে থাকেন। প্রশ্নটা হলো, কি করে? জিনিসটি বাইরে নিয়ে যাওয়ার রাস্তা ছিল না। পকেটে করে নিয়ে যাবে সেই রাস্তাটাও নেই, কারণ বাইরে বেরোনোর পথে চেকিং হয়। ধরা পড়লে জিনিসটা তো যাবেই, সাথে ইংরেজরা জেলে ভরে দেবে। তাহলে উপায়টা কি? না থাকতে পেরে আমিও জিজ্ঞেস করেই ফেললাম শেষে, ঠিক তো, তাহলে উপায়টা কি? একটা জিনিস জানো কি, আমাদের সামনে সব থাকতেও আমরা লক্ষ্য করি না ঠিক মতো। সব কিছু দেখতে পেরেও আমরা অন্ধ। হে আলি করো না, বলো বাকিটা। বীরেশ্বর বাবু এক ফন্দি করেছিলেন। যেদিন ওই ইনসিডেন্টটা হলো, তার আগে উনি প্ল্যান করলেন যে সবাই বেরিয়ে যাওয়ার পর উনি মাইন থেকে বেরোবেন। আর অ্যাজ পার প্ল্যান উনি সেটাই করেন। আর জিনিসটাকে উনি মাইনের মধ্যেই কোথাও লুকোনোর চেষ্টা করেন। ইতিমধ্যে বৃষ্টির জন্য উনি ওখানেই আটকে যান। তারপর কি ঘটেছিল আমরা সবাই জানি। এবার রাম আফতার বাবু বললেন, हमको जितना याद है उसको तो बाहर हम ही निकाला था। उसके पास ऐसा कुछ तो था नहीं, और अस्पताल में तो हम ही था उसके पास ना। उसका कपड़ा में तो कुछ नहीं था, कपड़ा तो हम ही देखे थे। तो फिर वो चीज बाहर कौन निकाला है? ঠিক বলেছেন, ওনার কাপড়ে কিছুই ছিল না। আর বীরেশ্বর বাবু যে ওই জিনিসটা বের করবেন সেই কন্ডিশনে উনি ছিলেন না। আপনি আমায় যা আগে বলেছেন তাতে এটাই বোঝা যায় যে ওই ইনসিডেন্টের পর তিনি আর ওই মাইনের ভিতর যাননি। हाँ ठीक, तो फिर उसको निकाला कौन? আমি যদি বলি, আপনি বের করেছেন সেই জিনিসটা। क्या लांछन लगा रहे हैं आप हम पर? यही बकवास सुनने के लिए यहाँ बिठा रखा है क्या? कुछ भी बोल देने से चलेगा? अगर हम वहां से कुछ निकाल भी लेते तो दरवान हमको पकड़ नहीं लेता का? শান্ত हो जाइए রাম अवतार বাবু, পুরো কথাটা আগে শুনুন। আপনি অজান্তেই জিনিসটা বের করে এনেছিলেন, আর আজ অবধি এই কথা আপনি জানতেন না। এবার জেনে যাবেন। मतलब क्या गोल गोल घुमा रहे हैं आप? हमको खुद ही नहीं मालूम कि हम कुछ निकाल रहे हैं। अजब बात नहीं बोल रहे हैं क्या? রামু কাকু তো বাবাকে বের করে এনেছিল, আর আপনি বলছেন বাবার কাছে কিচ্ছু ছিল না। তো মাইন থেকে বের হলো কি করে? ছিল, ছিল? কি ছিল? বেলচা। আমরা সবাই অবাক, কি বলছে সমুদয় সব? হ্যাঁ, সেই বেলচা। এই বলে সৌম্যদা শোকেস থেকে বেলচাটা বার করে নিল। একটা জিনিস বলতেই হবে, বীরেশ্বরবাবু খুব ইন্টেলিজেন্ট ব্যক্তি ছিলেন। উনি পুরো কাজটা প্ল্যান বাই প্ল্যান করেছেন। এতটুকুও ত্রুটি রাখেননি প্ল্যানে। ভালো করে লক্ষ্য করুন তো প্রসেনজিৎ বাবু, কিছু দেখতে পাচ্ছেন কি? না, জাস্ট একটা কমন বেলচা অ্যাজ লাইক আদার্স। না প্রসেনজিৎ বাবু, এখানেই আমরা ভুল করছি। এটি বাকি বেলচার চেয়ে অনেকটাই আলাদা।
এ দেখুন। এই বলে সৌম্যদা একটু জোর লাগিয়ে বেলচার দিকে নিচের পোর্শনটা পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে লাগলো, ঠিক যেমন আমরা কোনো কৌটোর ঢাকনা খুলি। দু একবার জিনিসটা ঘোরাতেই বেলচাটা কাঠের অংশটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। দেখলাম বেলচার লোহার মুখটায়, যার সাথে কাঠের হ্যান্ডেলটা অ্যাটাচ থাকে, তার মধ্যে একটা ক্যাবিনেট করা আছে, যার মধ্যে কাচি 6 থেকে 8খানা গুলি ধরে যাবে। সবাই অবাক চোখে দেখতে লাগলাম দৃশ্যগুলি। এইবার বুঝলেন তো বেলচাটা ওনার এত কাছের ছিল কেন? আপনার বাবা 5 টাকা কেন দিয়েছিলেন শুধুমাত্র একটা সামান্য বেলচার জন্য? মনোযোগটা ভাঙতেই রাধামাধববাবু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, তবে তবে সেই জিনিসটা তো এখানে নেই। ওটা কোথায় তাহলে? আচ্ছা, আপনি কি করে জানলেন যে সেই বেলচার মধ্যেই কিছু আছে? বলছি, আমিও আপনাদের মতো প্রথমে বেলচাটা দেখে বুঝতে পারিনি। পরে যখন ঘটনাগুলো ওয়াকম্যানে ভালো করে শুনি, যেটা আপনারা বলেছিলেন প্রথম দিনে, তখন মনের মধ্যে একটা খটকা লাগে। তারপর সন্দেহ হয় যে একটা সাধারণ বেলচা কি করে মানুষের এত কাছের হতে পারে, যেটাকে শোকেসের মধ্যে তালা বন্ধ করে সাজিয়ে রাখতে হয়। সন্দেহটা তখন আবার বেড়ে যায় যখন জানতে পারলাম যে রাম অবতার বাবু যখন বীরেশ্বর বাবুকে মাইন থেকে বের করে এনেছিলেন, তখন ওনার মুখ থেকে শুধুমাত্র একটাই কথা বেরোচ্ছিল, আমার বেলচা। আমি তখন আশ্বস্ত হলাম যখন জানতে পারলাম যে উনি 5 টাকা দিয়ে একটি সামান্য বেলচা কেনেন। মাথায় স্ট্রাইক করলো যে একজন 5 টাকা দিয়ে পুরনো বেলচা কিনতে যাবেন কেন, যখন উনি সেটা ব্যবহারই করবেন না। আমি গতকাল দুপুরবেলায় নিকটবর্তী কারখানায় গেছিলাম। ওখানে গিয়ে বেলচা মেকিং প্রসিডিওরটা ভালো করে দেখলাম। আমি লক্ষ্য করলাম যে বেলচার 2 সাইডে 2টো ফুটো করা হয়, যাতে পেরেক দিয়ে কাঠের হাতলটা আটকানো যেতে পারে। কিন্তু এই বেলচাতে তেমন কোনো ফুটো নেই। দেখুন তো ভালো করে। সৌম্যদার কথা শুনে আমরা বেলচার দিকে ভালো করে লক্ষ্য করে দেখলাম। হ্যাঁ, ঠিক তো, কোনো ফুটো বা পেরেক তো নেই। বেশ, যদি তাই হয় তবে তবে ওই জিনিসটা কি, এবং ওটা তাহলে গেল কোথায়? এর মধ্যে তো নেই। সেটা কি জিনিস আমি শিওরলি বলতে পারবো না, তবে সেটা যদি থেকে থাকে তাহলে এই রুমের মধ্যেই আছে। কি বলছেন? এই রুমের মধ্যে? কোথায় আছে? প্রসেনজিৎ বাবু, আগে দেখুন বাইরে কেউ নেই তো, আর দরজাটা লক করে দেবেন। প্রসেনজিৎ বাবু বাইরে বেরিয়ে চারিদিকটা একবার দেখে নিল, তারপর ঘরের মধ্যে প্রবেশ করে দরজা লক করে দিয়ে বলল, না, কেউ নেই, আপনি নিশ্চিন্তে বলতে পারেন। বাড়ির বাকি জানলাগুলোতে কাঁচ লাগানো, আর এই ঘরের জানলাগুলোতে কাঠের পাল্লা। এইবার বুঝলেন তো রাধামাধব বাবু, আপনার বাবা সব থেকে কোণার ঘরটা কেন বেছে নিয়েছিলেন? তো যাই হোক, বীরেশ্বরবাবু কাজ ছেড়ে চলে এলেন ক্যালকাটা জিনিসটা পাচার করে কিছু টাকা অর্জন করার জন্য। কোনো কারণবশত উনি এখানে সেই জিনিস পাচার করতে পারেননি, অথবা ন্যায্য মূল্য না পাওয়ায় উনি বম্বে চলে যান, আর 1 বছর লেগে যায় জিনিসটা পাচার করতে। তারপর তিনি ফিরে আসেন আবার ক্যালকাটাতে। এরপর উনি এক সাধারণ জীবন কাটাতে লাগলেন। এরই মধ্যে একদিন বাড়িতে চোর হানা দেয়, আর ছাদের ঠাকুর ঘর থেকে ঠাকুরের কিছু আভূষণ চুরি যায়। বাড়ির কর্তা এই দেখে ঘাবড়ে যান বা সতর্ক হয়ে যান। তারপর উনি সিদ্ধান্ত নেন ঠাকুর ঘরটা এখান থেকে বর্তমান জায়গায় প্রতিষ্ঠিত করার।
ঠিক ওই ঘটনার পর কিন্তু উনি রিটায়ারমেন্ট নিয়ে উড কার্ভিংয়ের কাজ শুরু করে দেন। কি ঠিক বলছি তো রাধামাধব বাবু? তার ঠিক বলেছেন, তো সবটাই তো বুঝলাম, কিন্তু সেই জিনিসটা কি এবং কোথায় আছে এটাই তো জানা গেল না। জানতে পারবেন রাধামাধব বাবু, সময় এলে সবটি জানতে পারবেন। তার আগে প্রসেনজিৎ বাবু একটু সংক্ষিপ্তে বলুন তো আপনার ঠাকুরদার চিঠির লাস্ট লাইনে উনি কি বলেছেন? ওই তো, এখানে চলে আসো, আমি আর বেশি দিন বাঁচবো না, আর লিখেছিলেন মায়ের প্রসাদটা নিয়ে যাও। একটু ভুল হচ্ছে প্রসেনজিৎ বাবু। ভুল? কি ভুল? ভুলটা হলো এই যে মায়ের প্রসাদ মায়ের ছেলের থেকে নিও। ইয়া কারেক্ট, তবে এর মিনিংটা কি? এর মিনিং খুবই সিম্পল। যদি আমরা ধরি মায়ের প্রসাদ হলো সেই জিনিসটা, তবে মা এখানে কি? আচ্ছা, মাকে এখানে দুভাবে ধরা যায়। এক নিজের মা, দুই গডেস মানে দেবী, লাইক মা দুর্গা। কালিমা? কালিমা হতে পারে তো, যেমন আমাদের বাড়িতে আছে। কিন্তু প্রশ্ন হলো এই যে মা কালীর ছেলে কোথায়? সেটাও তো ঠিক, ঠাকুরদা তো কালী মায়ের খুব বড় ভক্ত ছিল, তাহলে কি কালিমা হবে না? আমি তো একবারও বলিনি কালীমা হবে না। তবে যতটা আমি জানি মা কালী তো কোনো পুত্র নেই। ঠিক এই জায়গায় বীরেশ্বর বাবু জিনিয়াস। কি করে? মা কালীর অন্য কোনো রূপ বা অন্য কোনো অবতার? হ্যাঁ, সেটাও তো ঠিক, মা কালীর অন্য অবতার তো মা পার্বতী। এক্স্যাক্টলি, মা পার্বতী হলো মা কালীর অন্য এক রূপ। বীরেশ্বর বাবুর কথা মতো যদি আমরা চলি, তাহলে এখানে পার্বতী হলেন মা, আর তার ছেলের কাছ থেকে নিতে হবে সেই জিনিস। তাহলে ওনার ছেলে হচ্ছেন কার্তিক আর গণেশ। তার মানে কার্তিক কিংবা গণেশের মূর্তির মধ্যে লোকানো হচ্ছে সেই জিনিসটা। ঠিক তাই। তাহলে কি শেষমেশ ওই জিনিসটা পাওয়ার জন্যে ওই মূর্তিগুলো ভাঙা হবে? না, এর পারমিশন আমি দিতে পারবো না। এই মূর্তিগুলো বাবা নিজের হাতে তৈরি করেছিলেন। আশা করি এসবের কিছু দরকার পড়বে না। প্রথমে আমিও এই কথাই ভেবেছিলাম, কিন্তু কাল রাতে যখন এই দুটি ছবি দেখলাম আমি কনফার্ম হয়ে গেলাম। এই বলে কাল রাতের দেখা ওই ফটো দুটো টেবিলের উপর শম্ভুদা বার করে বলল, এই দুটো ফটোর মধ্যে কিছু ভুল দেখতে পাচ্ছেন কি? না, তেমন তো কিছু লক্ষ্য করতে পারছি না। এই প্রসেনজিৎ, তুমি কিছু দেখতে পাচ্ছ কি? না, আমিও তো কিছু নোটিস করতে পারছি না। পকেট থেকে আতশ কাচ বার করে শম্ভুদা বলল, এবার দেখুন তো। উত্তর সেই এক, না। এই তো, আমরা সব কিছু দেখেও ঠিক দেখতে পারি না। আচ্ছা বোচো, গণেশের আরেক নাম কি? অনেক নাম আছে, তবে সব নাম তো আমার জানা নেই। তবে একদন্তটা বেশি প্রচলিত আমার যা মনে হয়। ব্রিলিয়েন্ট, এই তো হচ্ছে। তবে ওনার নাম এক দন্ত কেন পড়েছিল জানো কি? ওই তো একবার পরশুরাম শিব ঠাকুরের সঙ্গে দেখা করতে কৈলাসে যান, কিন্তু ওদিকে তপস্যায় থাকার জন্য গণেশ পরশুরামকে ঢুকতে দেয় না। পরশুরাম যদিও বারবার মিনতি করেছিলেন, কিন্তু গণেশ তার কথা শোনেননি। তারপর পরশুরাম রেগে যান আর গণেশের সাথে যুদ্ধ শুরু করে দেন। তারপর পরশুরামের অস্ত্রে গণেশের একটা দাঁত অর্ধেক ভেঙে যায়, আর তারপর থেকেই গণেশের নাম একদন্ত। ঠিক বলেছেন। তবে আপনার ঠাকুরদা কি জানতেন কোন দাঁতটা ভেঙেছিল গণেশের? তা তো বলতে পারবো না, সরি, নো আইডিয়া। বায়া দাঁত। একদম ঠিক। এবার সবাই দেখুন তো এই দুটো ফটোকে। হ্যাঁ, ঠিক তো,
বিশাল বড় একটা ভুল আছে এই ফটো দুটোর মধ্যে। লক্ষ্য করলাম যে মন্দিরের মধ্যে যে গণেশের মূর্তিটা আছে তার বাম দাঁতটা ভাঙা, কিন্তু বাড়ির শোকেসের মধ্যে রাখা গণেশ মূর্তির ডান দিকের দাঁতটা ভাঙা। ভুল করেও তো হতে পারে। না, এই ভুলটা ইচ্ছাকৃত, কারণ মন্দিরের মূর্তিটা সবার প্রথম তৈরি করা হয়। ওই মূর্তিতে কোনো খুঁত নেই, যাকে বলে একদম পারফেক্ট। প্রথমটা ঠিক, পরেরটা ভুল, তাও আবার এত বড় ভুল হজম করা যায়? কথাটা শেষ করে শোকেস থেকে মূর্তিটা বার করে হাতে তুলে নিয়ে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মূর্তিটাকে দেখতে লাগলো সৌম্যদা। হঠাৎ করে খট করে আওয়াজ করে মূর্তির নিচের অংশটা খুলে গেল। জিনিসটা এতই তাড়াতাড়ি ঘটে গেল যে কেউ কিছু বুঝতেই পারলাম না। সবাই হতভম্বের মতো অবাক হয়ে তাকিয়ে থাকলাম মূর্তির দিকে। সত্যি অবাক করা দৃশ্য দেখলাম। মূর্তির ডান দিকের ভাঙা দাঁতটা একটু বাইরের দিকে বেরিয়ে এসেছে, বলতে গেলে দাঁতের লেন্থটা বেড়েছে। আর বাম দিকের দাঁতটা একটু ভেতরের দিকে ঢুকে গেছে, ডান দিকের দাঁতের তুলনায় ছোট হয়ে গেছে। বলতে গেলে শ্রী গণেশের আসল রূপ। সৌম্যদা মূর্তির দাঁত দুটোকে ভেতরের দিকে চিপতে থাকলো নিজের হাতের বুড়ো আঙুল দিয়ে। আমরা দেখলাম যে দাঁতটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে এক চাপে, আবার ফের নিজের জায়গায় ফিরে আসছে, ঠিক যেন বল পেনের মতো। তার সাথে সাথে খুলে যাচ্ছে মূর্তির তলের ক্যাবিনেটটা। তারপর সৌম্যদা ক্যাবিনেট থেকে বার করলো এক কালো রঙের কাপড়ের পাউচ, যেটা কিনা খুব যত্ন করে রাখা ছিল। ওই পাউচের মধ্যে থেকে বেরিয়ে এলো এক সোনার আংটির বাক্স। এই বাক্সগুলোতে আংটির কিংবা কানের দুলে রাখা হয়, সেই ভেলভেটের বাক্স খুলতেই দেখলাম ওর মধ্যে জল জল করছে কাচের গুলির আকারের 4টি রিয়েল ডায়মন্ডস। সবার চোখে দৃষ্টি কেড়ে নিচ্ছে যেন ওই হিরেগুলো। কিছুক্ষণ সবাই চুপ। ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল সৌম্যদার কথা। এই নিন রামাবতার বাবু, মায়ের আসল প্রসাদ। এটা দেওয়ার জন্যই অত দূর থেকে রামাবতার মশাইকে ডাকা হয়েছে। মায়ের দুটো প্রসাদ তো রামু কাকুর জন্যে, তাহলে বাকি দুটো কার? নিঃসন্দেহে আপনার এবং আপনার ছেলে প্রসেনজিৎ বাবুর। রাম আফতার বাবুকে উদ্দেশ্য করে বলল, রাম অবতার বাবু, আপনার বন্ধু তার সুদামার উপকার জীবনে ভুলতে পারেননি, তাই কৃতজ্ঞ হয়ে এটা আপনার জন্য রেখে গেছেন। यही सबका हम क्या करें, वो तो हमको कभी बोला भी नहीं इस बारे में। সেটা হয়তো বলার চেষ্টা করেছিলেন, কিন্তু বলতে পারেননি। এটা গ্রহণ করে আপনার বন্ধুর শেষ ইচ্ছাটা পূরণ করুন। এই বলে দুটো হিরে তুলে দিল রাম আফতার বাবুর হাতে। রাম আফতার বাবু হিরে দুটো মুঠো করে নিয়ে বুকের উপর ঠেকিয়ে দিল। তার চোখ থেকে সমানে বয়ে যাচ্ছে জলের ধারা। নিজের সেই ছোটবেলার একমাত্র বন্ধুকে খুব মনে পড়ছে আজ। এই নিন রামাবতার বাবু, আপনার প্রাপ্য। আমার কাজ এখানেই শেষ। এই বলে বাকি দুটো হিরে ওই ভেলভেটের বাক্সের ভেতরে ভরে রাধা মাধব বাবুর হাতে তুলে দিল। এই হীরের ব্যাপারে কোথাও কিছু উল্লেখ করা হয়নি বা কোনো পুলিশ স্টেশনে ডায়েরি করা হয়নি, তাই লিগ্যাল ওনার আপনারাই। কিন্তু এটা তো আপনি খুঁজে পেলেন, হিসেব মতন তো এটা আপনার প্রাপ্য। আপনি না থাকলে তো এটা পাওয়া যেত না। এটার মালিক আপনি, তাই এটা আপনি রাখুন। হ্যাঁ বাবা, ঠিক বলেছেন, এর আসল অধিকারী আপনি। রামদাদু তার নিজের প্রাপ্য পেয়ে গেছেন, আমাদের আর কিছু চাই না।
না না, এই জিনিস আমি গ্রহণ করতে পারবো না, সরি। আপনার পারিশ্রমিক হিসেবে এটা রেখে দিন। পারিশ্রমিক হিসাবে যদি কিছু নিতেই হয়, তাহলে আমি এই গণেশের মূর্তিটা নিতে চাই। এত সুন্দর হাতের কাজ, এর লোভটা আমি ছাড়তে পারছি না। যদি আপনারা কিছু মনে না করেন। হুম, নিশ্চয়ই, এটা মনে করার কি আছে, এ নিন। ওই মূর্তিটা হাতে তুলে নিয়ে সমরেশ বসুর হাবভাব দেখে মনে হলো যেন এক নির্বোধ শিশু তার স্বাদের খেলনা হাতে পেয়েছে। চোখ তার উত্তেজনা ভর্তি। এতক্ষণ শুনছিলেন তদন্ত, রচনা কৌশিক গাঙ্গুলি, গল্প পাঠে পূর্ণেন্দু রায়, সৌগত ভট্টাচার্য, আকাশ কেশরী। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, কেমন লাগলো